ক্যাপ্টেন সাহেব কাবিনের পর থেকে তোর সাথে একবারও কথা বলেনি? মিথিলার কথায় মায়েরা নীরব রইল। মাথাটা বুঝি আরো নুয়ে এসেছে তার। মুখটা কালচে বর্ণ ধারণ করেছে অচিরেই। মিথিলার কপাল আরো কুঁচকে এলো। মনে মনে যা ভাববার ভেবেও নিয়েছে সে। মায়েরা কিছু বলার আগেই বিস্ময় সন্দিহানী কণ্ঠে মিথিলা প্রশ্ন করল, কি রে মায়েরা, তুই বলতে চাইছিস কাবিনের 3 মাস হতে চলল, আর ওই আর্মির ক্যাপ্টেন একবারও তোর সাথে কথা বলেনি? মায়েরা শান্ত দৃষ্টিতে তাকালো মিথিলার দিকে। মায়েরার মলিন মুখখানা দেখে মিথিলার বুকটা মুচড়ে উঠল। মেয়েটার কপালে কি বিয়ের পরে সুখও জুটবে না? মায়েরা শান্ত মৃদু কণ্ঠে জবাব দিল, এই 3 মাসে ওই ফাহাদ ইহাম চৌধুরীর সাথে আমার একবারও কথা হয়নি আপু। কথা তো পরের বিষয়। আমার মনে হয় উনি আমাকে একবারও দেখেওনি বিয়ের সময়। ভীষণ চমকে উঠল মিথিলা। কি বলবে কিচ্ছু খুঁজে পাচ্ছে না সে। আর্মিতে জব করে বলে কি বইয়ের সাথে ফোনেও কথা বলা যায় না? এত ব্যস্ততার মাঝে কি 3 মাসেও 1 মিনিট সময় হয়নি নতুন বইয়ের সাথে কথা বলার? নাকি মায়রাকে তিনি পছন্দ করেননি? মায়রার মতো একটা মেয়েকে কেউ অপছন্দ করতে পারে? তা বুঝি মিথিলার বিস্তর চমকের বিষয়। এমন উদ্ভট কথাই এ পর্যন্ত শোনেনি সে। 3 মাসের ভেতর একটাবার কল করেনি সদ্য বিয়ে করা বউকে। এটা বিস্ময়ের বাহিরে কারোরই নয়। তুই কারোর কাছে জানাসনি বিষয়টা? কার কাছে জানাবো? কি বলবো যে আমার স্বামী আমাকে কল দেয় না, কথা বলে না? এটা কোনো অভিযোগ হলো? তাই বলে তুই মামিকেও একবারও বলবি না কথাটা? না আপু, আমার কিছুই বলার নেই, আর না কখনো কিছু বলবো। আচ্ছা মায়েরা, তুই ওনাকে একবারও কল দিয়েছিলি? কি বলো আপু, যেখানে বিয়ের পর থেকে একবারও উনি আমাকে কল করেননি, সেখানে লজ্জা শরমের মাথা খেয়ে আমি কল করব ওনাকে? কি যাতা বলছো আপু? মিথিলা কিছু বলবে তার আগেই মায়রার ফোনে তার শাশুড়ির কল এলো। মায়রা এক পলক মিথিলার দিকে তাকিয়ে কলটা রিসিভ করলো। সুরেলা মিহি কণ্ঠে জানালো, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওপাশ থেকে ভদ্র মহিলা বুঝি তৃপ্তি নিয়ে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। তা তুমি ভালো আছো তো আম্মা? জি মা, ভালো। বাবা ভালো আছেন? হ্যাঁ মা, তোমার বাবাও ভালো আছেন। শোনো, তোমার আম্মুর কাছে একটু ফোনটা দাও তো। আমরা সবাই কিন্তু তোমাদের বাড়িতে আসব, তৈরি থেকেও কিন্তু। জি মা। বলে মায়েরা দ্রুত ফোনটা নিয়ে মায়ের কাছে দিয়ে এসে আবারও মিথিলার কাছে এলো। মিথিলা কেমন যেন উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি বললো রে মায়েরা, ওরা সবাই আসবে মানে? মিথিলার আনন্দের কোনো কারণ খুঁজে পেল না মায়েরা। সে স্নিগ্ধ চোখে তাকিয়ে রইল তার একমাত্র ফুপির মেয়ের দিকে। মিথিলা আবারও হাসি মুখে প্রশ্ন করল, সবাই মানে কি আর্মির ওই বদ ক্যাপ্টেনটাও আসবে? হঠাৎই বুকটা বুঝি কেঁপে উঠল মায়েরার। আচমকা বুঝি সব কিছু তার নিকট থমকে গেল। কানে বারবার সুড়সুড়ি দিল একটা কথাই, ক্যাপ্টেন সাহেব কি সত্যিই আসবে? বুকের ভেতর দারুণ আলোড়ন শুরু হয়েছে তার, যার রেশ তার পুরো অঙ্গে স্রোতের মতো বয়ে গেল প্রবল গতিতে। ভেতরটা হঠাৎই কেন যেন চঞ্চল হয়ে উঠল তার। মিথিলা তার হাতটা স্পর্শ করতেই স্তম্ভিত ফিরল মেয়েটার। অজানা কারণেই লজ্জায় মুখটা রঙিন হলো তার। দৃষ্টি নত করে নিল নিমিষেই। মায়েরা, আমার মনে হচ্ছে ওরা সবাই মিলেই এই বাসায় আসবে, সাথে শিওর ক্যাপ্টেনটাও আসবে। ফোন নিয়ে চট জলদি করে এগিয়ে এলেন ফাতেমা বেগম। মায়রার কাছে ফোনটা দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলেন, মায়রা মা, তাড়াতাড়ি কর, ঘরের সব গোছগাছ শুরু করে দে মা, হাতে একটুও সময় নেই। কাল সকালেই ওরা সবাই চলে আসবে এখানে। জামাই বাবাও আসবে, অনেক দিনের ছুটিতে আসছে সে। এই ছুটিতে বোধহয় তোকে তুলে নিয়ে যাবে। আর ইহাম বাবা মনে হয় এখানে থাকবে 2 দিন। তাড়াতাড়ি সব তৈরি কর মা, অনেক কাজ বাকি। মিথিলা মা, তুই একটু হাত লাগা রে। আমি তোর মামাকে বলি বাজারে যেতে, সন্ধ্যার পর আবার ভালো মাছ মাংস পাবে না। ফাতেমা বেগম তাড়াতাড়ি করে আবারও চলে গেলেন মহিন সাহেবের নিকট বাজারে পাঠাবেন বলে। মিথিলার চোখে মুখে উচ্ছ্বাস দেখা গেলেও মায়েরা চুপচাপ।
তবুও বুঝি বুকের ভেতর অশান্ত ঢেউয়ের জোয়ার বইছে। শরীরটা বুঝি তার দাপটে বলহীন হয়ে আসছে। হঠাৎ এমন শরীর অসাড় অনুভূতির স্রোত কেন বইছে? কোথা থেকে উৎপন্ন হচ্ছে এই অশান্ত অস্থির অনুভূতির স্মৃতি? খুব সকালে উঠে ফাতেমা বেগম হাতের কাজ শেষ করে রান্নাঘরে ঢুকেছেন। মিথিলা সেই কখন থেকে ডাকছে মায়রাকে, তবুও ঘুম থেকে তার ওঠার নাম নেই। 9টা বাজতে চলে, তবুও উঠছে না মেয়েটা। কখন না কখন তারা সবাই চলে আসে। ফ্রেশ হয়ে রেডি হতে হবে, সেই দিকে কোনো খেয়ালই নেই। মেয়েটা যে এত ঘুম পাগলা, কি করবে শ্বশুরবাড়ি যাওয়ার পর? সে যতটুকু জানে, ডিফেন্সে জব করা প্রতিটা সৈনিক খুব নিয়ম শৃঙ্খলার মধ্যেই অভ্যস্ত। এই এলোমেলো মেয়েটার সাথে কি করে থাকবে? বাংলাদেশ আর্মির একজন ক্যাপ্টেন। মিথিলা জানে না, কিচ্ছু মাথায় ঢুকছে না তার। ভীষণ জোরাজুরি করে এক প্রকার টেনে টুনে মায়রাকে ঘুম থেকে ওঠালো সে। 11টা নাগাদ ইহামের বাবা মা বোন এসে উপস্থিত হয়েছে। মায়রাকে খুব সুন্দর করে মিথিলা একটা শাড়ি পরিয়ে দিয়েছে। সাদা কালো শাড়িটাতে একেবারে অপরূপ লাগছে যেন তাকে। দুধে আলতা গায়ে পদ্ম ফুলের মতো ভেসে উঠেছে তার রূপ মাধুরী। মায়েরা দরজা খুলে দিয়ে বিনয়ের সাথে সালাম জানালো সবাইকে। তার শাশুড়ি শাইলা বেগম এসেই মায়েরাকে জড়িয়ে ধরল। দরজার সামনেই এক প্রকার মমতার কুশল বিনিময় পর্ব সেরে ভেতরে ঢুকলো তারা। মায়েরার অশান্ত বেহায়া মন দরজা লাগাতে গিয়ে বারবার উকি দিচ্ছিল বাহিরে। কোথায় মানুষটা? কাল না তার আম্মু বলল ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরীও আজ আসবে। তাহলে কোথায় সে? তাকে তো দেখা যাচ্ছে না। আসেনি নাকি? এই লোকটার সমস্যা কি সে বুঝতে পারছে না। এভাবে কেন তার থেকে দূরে দূরে থাকছে? কি চাই কি সে? তাকে এতই যখন অপছন্দ, তাহলে বিয়ে কেন করতে গেল? ভেতরে যত্ন করে জমানো দুঃখ, রাগ, ক্ষোভগুলি দলা পাকানো কান্না হয়ে উপচে আসতে চাইছে তার। নাকের পাটা লাল হয়ে ফুলে উঠেছে। খুব চেষ্টা করছে চোখের বাঁধকে মজবুত দৃঢ়তা করতে। তুমি কাকে খুঁজছো আম্মা? ইহামকে? শাশুড়ির কথায় চমকে উঠল মায়েরা। বিস্তর লজ্জায় কষ্টে কান্না সব উগলে গিলছে যেন সে। দ্রুত দরজা চাপিয়ে পেছনে ফিরল সে। মাথা নুইয়ে রেখেই ইতস্থ বোধ করল। শাইলা বেগম হেসে জানালেন, ইহাম শিমলা আর ওর জামাইকে নিয়েই আধা ঘন্টার মধ্যেই ফিরে আসবে। আসো ভেতরে যাই। লজ্জা সংশয়ে মায়েরার মরে যেতে ইচ্ছা হচ্ছে। সি, কতটা বিব্রত বোধ হলো শাশুড়ির সামনে। চোখ তুলে আর তাকানোর সাহস হলো না তার। ফাতেমা বেগম আর শাইলা বেগম দুই বেয়ানের ভীষণ ভাব জমেছে। দুজনেরই রসিয়ে রসিয়ে কথা বলছেন। এদিকে ইহামের বাবা ইসহাক চৌধুরীকে নিয়ে তার বাবা গিয়েছে বাহিরে। মিথিলা আপুও টুকটাক কাজ করছে। তার একমাত্র ননদ শিফু এক রুমে গিয়ে একা একা ফোনে মশগুল। কোনো কাজ না পেয়ে মায়েরা নিঃশব্দে শাড়ির আঁচল টেনে টেনে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। একে তো শাড়ি পরতে একটুও ভালো লাগে না তার। তার ওপর প্রতি মাসে নির্দিষ্ট সময়ে আগত অতিথি বিদায় নিয়েছে কাল। একটু সময়ের জন্য আবারও ফিরে আসে, কিন্তু তাই নিয়ে ঢের চিন্তায় গুটিয়ে যাচ্ছে সে। পর্যবেক্ষণ করতেই দ্রুত ওয়াশরুমে চলল সে গুটগুট পায়ে। 12টার দিকে এক গাদা ফল আর মিষ্টির প্যাকেট নিয়ে উপস্থিত হয়েছে বাসার একমাত্র নতুন জামাই। সাথে নিয়ে এসেছে বড় বোন আর দুলাভাইকে। বাসায় ঢুকে অনাকাঙ্ক্ষিত মিথিলার মুখ দেখে খানিক সরু হলো ইহামের ললাট। তার যতদূর মনে আছে, এটা তার বিয়ে করা বউ নয়। তার তীক্ষ্ণ মস্তিষ্ক এক পলক বউকে দেখলেও নিঃসন্দেহে বলতে পারবে এই মেয়েকে সে বিয়ে করেনি। কঠিন পাষাণ মানুষটা দ্বিতীয়বার নিজের না দেখা বউকে আর খোঁজার চেষ্টাও করেনি বাসার আনাচে কানাচে। ইহাম খেয়াল করলো এখানে শুধু তার মা, বড় বোন, শাশুড়ি আর মিথিলা নামের মেয়েটাই আছে। নিজেদের মতো করে তারা কথাবার্তা বলছে। সোফার এক কোনায় ফোনের ব্যবসায় কাজ চালায় দুলাভাই রাইহান। তার তীক্ষ্ণ চোখে আবারও দেখল ড্রয়িং রুমটা।
সে যতদূর জানে, সে যাকে বিয়ে করেছে তার নাম মায়রা। যাকে না দেখে বিয়ে করেছে, যার সাথে তার কোনো সম্পর্ক, দেখা, কথাবার্তা কিছুই হয়নি, অথচ তাদের বিবাহিত জীবনের 3 মাস পূর্ণ হবে কিছুদিন পর। তবুও সেই মেয়ের প্রতি যেন তার কোনো আগ্রহ কিংবা কৌতূহল কোনোটাই নেই তার মধ্যে। সবার মাঝে কেমন যেন গম্ভীর ধারালো মুখভঙ্গি নিয়ে বসে আছে নিশ্চুপে, যেন অনুভূতি প্রাণ শূন্য একটা রোবট। দূর থেকে মিথিলা আর চোখে চেয়ে খেয়াল করছে এই শক্ত পেটা মানুষটাকে, হাব ভঙ্গি সবই খেয়াল করছে সে। এদিকে ওদিকে তাকিয়ে মায়রাকে খুঁজল। গাধা মেয়েটা কোথায় গিয়ে বসে আছে, আসছে না কেন এই মানুষটার সামনে? এক ঝলক তার রূপের আগুনে এই পাষাণ হৃদয়কে ঝলসে দিতে। মিথিলা যেন উতালা হলো এদের দেখা হবার অপেক্ষায়। অনেকটা সময় অতিবাহিত হবার পর ইতস্ত বোধ করেই ইহাম বলল, আম্মু, আপনাদের ওয়াশরুমটা কোথায়? একটু ফ্রেশ হওয়া দরকার। ফাতেমা বেগম দ্রুত ওনাদের কমন বাথরুমের কথা বলতে গিয়েও থামলেন। কিছু বলবেন তার আগেই শায়লা বেগম বলেন, মায়রা আম্মা কোথায়? ইহাম কাল রাতেই জার্নি করে এসেছে তো চট্টগ্রাম থেকে, তেমন রেস্টও হয়নি ছেলেটার। মায়রা আম্মা, ওকে নিয়ে ওর রুমে নিয়ে যাক না একটু। কোথায় ও? মিথিলার মন আকুবাকু করে উঠল। আনন্দে লাফ দিতে ইচ্ছে হলো, কিন্তু দমল সে। ঠোঁটের হাসিটা নিবারণ করে সে স্পষ্ট ভাষায় বলল, মায়েরা বোধ হয় ওর ঘরেই আছে। আসুন ভাইয়া, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ইহাম নিঃশব্দে উঠল। তার মাঝে বিশেষ কোনো হেলদোল না থাকলেও মিথিলা খুব উতালা হয়ে আছে। দ্রুত সে ইহামকে নিয়ে এগিয়ে গেল মায়রার রুমের দিকে। মায়রা চুপচাপ নিজের ঘরে বসে আছে। বাহির থেকে আসা আফসা কথায় বেশ ভালোই বুঝতে পারছে ওই ক্যাপ্টেন নিশ্চিত এখানে এসেছে। ভেতরের হাঁসফাঁস অস্বস্তিগুলি বুঝি ঝাঁকে ঝাঁকে এসে বসেছে মন পিঞ্জিরায়। ভেতরটা বড্ড বেশি উচ্চাটনে ধুকপুক আওয়াজ হচ্ছে। হাত পা গুলিও কেমন যেন কাঁপছে মনে হচ্ছে। অনেকক্ষণ হলো সে একা ঘরে বসে আছে। বিষয়টা নিহাতি দৃষ্টিকটু ভেবে শুকনো ঢোক গিলে নিল একবার। পরেক্ষণেই দ্রুত বাহিরে যাওয়ার আগেই বুঝি শক্ত কিছু একটার সাথে লেগে পড়ে যেতে চেয়েও পড়ল না। চোখ পিটপিট করে তাকিয়ে বুঝল এটা কারোর বক্ষস্থল। একটা পুরুষালীর তীক্ষ্ণ সুবাস সঙ্গে সঙ্গে নাকে প্রবলভাবে আঘাত করল। মায়রা সরু কপালে প্রশস্ত বুকের দিকে তাকিয়ে অনুভব করলো একটা শক্তপোক্ত বুকের সাথে এঁটে আছে সে। তৎক্ষণাৎই বিচলিত মুখশ্রীতে সামনে তাকালো সে। বিস্ময়ে হতবিহ্বল হয়ে উঠেছে মেয়েটার আদল। বুকটা আচমকাই বুঝি ঝাঁকুনি দিয়ে উঠল। 3 মাসের সেই কাঙ্ক্ষিত সুপুরুষ, যার সাথে বিবাহ নামক এক বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও এই 3 মাসে কেমন আছেন এটা জিজ্ঞাসা করার মতো সম্পর্ক তৈরি হয়নি তাদের। এই কঠোর মুখের মানুষটার মুখশ্রী দেখে থমকে গেল বুঝি সে। স্তম্ভিত ফিরে পেতেই দ্রুত সরে দাঁড়ালো সে। মিথিলা তাদেরকে এইভাবে দেখে আনন্দে গদগদ হলেও আর কাবাব মেয়ে হাড্ডি হলো না। তখনই সেখান থেকে প্রস্থান নিয়েছে। ইহাম তীক্ষ্ণ চোখে এক পলক তাকালো মায়রার দিকে। তার সচল মস্তিষ্ক জানান দিয়েছে এটাই মায়রা, যাকে কিছুদিন আগেই 3 কবুল বলে নিজের করেছে সে। সে এবার একটু ভালো করে তাকিয়ে দেখল মেয়েটা বড্ড ইতস্ত বোধ করছে, মুখটাও রঙ্গিন হয়ে উঠেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা বুঝি তাকে কেমন যেন জড়তায় ফেলে দিয়েছে। ইহাম আর চোখে পেছনে খেয়াল করে বুঝল মিথিলা মেয়েটা চলে গিয়েছে। হেলদোলহীনভাবে ইহাম সামনে তাকালো। সে যতটা ছোট বাচ্চা মেয়ে ভেবেছিল, এই মেয়ে ততটাও ছোট নয়। সদ্য যৌবনে পা দেওয়া কুসুম কুমারী সে, ঠিক সরোবরের সদ্য ফোটা পদ্মের মঞ্জুরি বুঝি। অঙ্গের হালকা আভার বুঝি নিজস্ব জ্যোতি ছড়াচ্ছে। বিচলিত চোখ, ঠোঁট অত্যন্ত অস্থির চঞ্চল। বিহ্বল অস্বস্তিতে গলে পড়ে মায়রার দিকে তাকিয়ে মৃদু তবুও শানিত কণ্ঠে বলল, মায়রা রাইট? কাঁপল বুঝি মায়রা।
তার বড্ড অস্থির লাগছে। এখানে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার সাহস, শক্তি কোনোটাই পাচ্ছে না সে। মনে হচ্ছে কোনো জন্তু কিংবা কুমিরের সামনে প্রাণ সংশয়ের ভয়ে দাঁড়িয়ে আছে সে। বুকের ভেতরটা কেন যেন এত লাফাচ্ছে। মরুর চৌচির গলায় ঢোক গিলার চেষ্টা করলো মেয়েটা। আলতো করে নেত্র পল্লব তুলে এক ঝলক দেখলো সামনের মানুষটাকে। ওই ধারালো তীক্ষ্ণ চাহনি দেখে ক্ষণই ফের চোখ নামিয়ে ফেলল। কারোর চোখের দৃষ্টি এত তীক্ষ্ণ সুচালো হতে পারে, এর আগে তার তা জানা ছিল না। গলা দিয়ে আওয়াজ আসতে না চাইলেও খুব প্রচেষ্টা চালালো সে। মিহি কণ্ঠে বলল, আমি দুঃখিত। মায়েরা আর ডান বাম তাকালো না। যত দ্রুত সম্ভব সে দরজা পেরিয়ে বাহির হলো। তবুও বুঝি পেছন থেকে সেই রাশভারী গম্ভীর কণ্ঠে ভেসে এলো, ওয়েট মায়েরা। থমকে দাঁড়ালো মায়েরা। বুকটা বিচলিত রূপে কেমন যেন দুলছে। এই লোকটার সামনে এলে এতটা জড়তা কেন সাদরে তাকে জাপটে ধরছে? এত শ্বাসকষ্ট অবস্থা কেন সৃষ্টি হচ্ছে এই ন্যূনতম কারণে? পাগুলি অসাড় করে দাঁড়িয়ে থাকলেও মায়রার বুকে আর সাহস হলো না পিছু ফিরে ওই সূক্ষ্ম চোখের দিকে তাকানোর। পেছন থেকে আবারও নিবিড় গলা শোনা গেল, ওয়াশরুমটা কোথায়? হাত দিয়ে ইশারায় দেখিয়ে মায়রা আবারও ছুটল। তার এহেন অসন্তোষ ব্যবহারে ভ্রুকুটি করে আনলো ইহাম। সরু ললাটে চিন্তিত মনে আওড়ালো, অদ্ভুত, এমন উদ্ভট বিহেভিয়ার করলো কেন মেয়েটা? মায়রার একমাত্র বড় ভাই তুহিন আজ হোস্টেল থেকে বাড়ি এসেছে দুদিনের জন্য। কাল রাতেই মা তলব করে তাকে নিয়ে এসেছে। ড্রয়িং রুমে সবার সাথে পরিচয় হয়ে এসে তুহিন নিজের ঘরে ঢুকলো। অপরিচিত এক অতি সুন্দর কিশোরীকে দেখে থমকে দাঁড়ালো সে। কাঁধের ব্যাগটা আপনা আপনি নিচে পড়ে গেল। সেই শব্দের চমকে তাকালো শিফু। ঘরের অবাঞ্ছিত এক ছেলেকে দেখে কপাল কুঁচকে নিল সে। নাক ফুলিয়ে রুক্ষ গলায় জিজ্ঞাসা করলো, কে আপনি? ঘরে ঢোকার আগে নখ দিতে হয় সেই কমন সেন্স নেই আপনার? দেখে তো মনে হয় ভদ্র, তবে স্বভাবের একটা বাদর আপনি। শিফুর মুখে এমন কথায় টাসকি খেলো যেন তুহিন। হকচকিয়ে বলল, এই নাকফুলি, কে আপনি? আমার ঘরে এসে আমাকেই বাদর বলছেন? মেয়েটা মনে হয় রেগে গেল। নাকের পাটা ফুলিয়ে চোখ বড় বড় করে চিৎকার করে উঠল। তার চিৎকারে পুরো তবদা বনে গেল তুহিন। রসগোল্লার মতো চোখ গোল গোল করে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা আবারও কান কাঁপিয়ে আম্মু বলে ডেকে উঠতেই যেন হুঁশ ফিরল তার। জিহবা কেটে বিড়বিড় করলো, খাইছে রে, এ কোন ঝিঞ্জি পোকারে। তুহিন দ্রুত এগিয়ে গেল। ডান হাত এক প্রকার ঠেসে ধরল শিফুর মুখে। কণ্ঠের জোর কমিয়ে বলল, আরে মেয়ে, পাগল নাকি তুমি? এভাবে চিৎকার করছো কেন? ড্রয়িং রুমে সবাই বসে আছেন, কি ভাববে এভাবে গরুর মতো বেমরালে? শিফু কথা বলতে চেয়েও পারছে না। গলা দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে কেবল। চোখ বড় বড় করে উঠেছে সে। এমন অপ্রত্যাশিত ঘটনায় মুখের ওপরে শিফু বুঝল না তুহিন ঠিক কি বোঝাতে চেয়েছে। উপায়ন্তর না পেয়ে খুব জোরে একটা কামড় বসিয়ে দিয়েছে তুহিনের হাতে। আচমকায় ধারালো দাঁতের আক্রমণে ভ্যাবাচাকা খেয়ে গেল তুহিন। হঠাৎ কুকিয়ে উঠল সে। শিফুর মুখ থেকে হাত সরিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। ব্যথায় অনবরত হাত কাঁপছে তার। রাগান্বিত হয়ে কিছু বলবে তার আগেই ঘরে এসে উপস্থিত হয়েছে ফাতেমা বেগম, শাইলা বেগম আর শিমলা। ফাতেমা বেগম এসেই জিজ্ঞাসা করতে লাগলেন, কিরে, কি হয়েছে রে বাবু? শিফু নিজের পিঠ গড়ানো ব্রাউন কালারের করা চুলগুলি ঠিক করতে করতে বুঝি ফিসফিস করে বলল, হাতিকে আবার বাবু ডাকতে হয়? শাইলা বেগম নিজের মেয়ের কাছে গেলেন। কপাল কুঁচকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে শিপু, চিৎকার করছিলি কেন? শিফু সূক্ষ্ম নজরে তাকালো তুহিনের দিকে। মৃদু মুখ মুচড়ে সে মাকে জবাব দিল, দেখো না আম্মু, আমি এই ঘরে শুয়েছিলাম আর চিনি না জানি না এই ছেলেটা বলা নেই কওয়া নেই ঘরে ঢুকে পড়েছে, আবার আমার সাথে ঝগড়াও শুরু করেছে। শাইলা বেগম বুঝলেন মেয়ের কথার মানে। ওনার মেয়ে কেমন তা তিনি খুব ভালো করেই জানেন।
ফাতেমা বেগমের দিকে তাকিয়ে বুঝি নিজেই বিব্রত বোধ করলেন। এদিকে তুহিন টাসকি খাওয়ার মতো হতবাকে দাঁড়িয়ে আছে শিফুর দিকে। বানোয়াট মেয়ে, যা তা বলে দিতে পারে। কি সাংঘাতিক এই পিচ্চি! মায়ের দিকে চোখ যেতেই করুণ হলো তার মুখ। ইশারা দিয়ে বোঝালো, আমি কিছু করিনি আম্মা, এই মেয়ে মিথ্যা বলছে। ফাতেমা বেগম মা হয়েও মনে হয় তার মনের কথা পড়লেন না, উল্টো শাসন করে বলেন, অনেক বড় হয়েছিস তুহিন, এখন আর ছোট নেই, মজা করা এবার বন্ধ কর। আমি কিছু করিনি ফাতেমা বেগম যেন ছেলের কথা কানেই নিল না। তিনি এগিয়ে গেলেন শিফুর কাছে, মাথা পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, মায়রার কাবিনের সময় তুহিন এক্সামে ব্যস্ত ছিল, আর সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গিয়েছিল যে আর পরিচয় হতে পারেনি দুজন। তুহিন আমার একমাত্র ছেলে, মায়রার ভাই। তুমিও ওকে ভাইয়া ডেকো। ঠিক আছে আন্টি, সমস্যা নেই। শিবু মুচকি হাসলো। তুহিন তার কার্যকলাপ দেখে বিস্মিত হয়েছে। এই মেয়ে তো পুরাই গিরগিটির মতো, মুহূর্তেই নিজের মর্জি পরিবর্তন করে নিতে পারে। শিমলা শিফুর দিকে তাকিয়ে বলল, তুমিও যে খুব ভালো এমনটাও কিন্তু নয়। নাটকবাজি কম করে ড্রয়িং রুমে চল। ওদের সাথে শিফু যাওয়ার আগে একবার পিছু ফিরে দেখলো তুহিনকে। নির্বাক তুহিনকে দেখে আবারও মুখটা ঝামটা দিয়ে চলে গেল শিফু। তুহিন কটমট করে একা রুমেই বলল, এই কামড়ের শোধ আমি তুলব, মশার বাচ্চা। ফাতেমা বেগম মায়রার হাতে এক গ্লাস শরবত আর কিছু আপেল, মালটা, ডালিম আর দানা দিয়ে বলল, যা, এগুলো ইহাম বাবার কাছে দিয়ে আয়। চমকে উঠল মায়রা। এতক্ষণে শান্ত হওয়া মনটা আবারও নীরব আলোড়নে মেতে উঠল। আবারও অস্থির চঞ্চল হয়ে বয়ে গেল শরীরের শিরায় শিরায়। নিঃশ্বাস বুঝি অদৃশ্য বলয়ে বারবার বাধা প্রাপ্ত হচ্ছে। ভেতরের কম্পনে হাতগুলি বুঝি নিস্তেজ হয়ে আসছে। হাত ধরিয়ে দেওয়া ট্রে আরটা অনবরত কাঁপছে যেমন। কম্পিত কণ্ঠে লঘু আওয়াজ তুলে বলল, আমু, মিথিলাপুকে বললে হয় না? অগ্নিমূর্তির মতো চোখ পাকিয়ে তাকালেন ফাতেমা বেগম। চাপা ক্ষোভ নিয়ে আশপাশ পর্যবেক্ষণ করে মৃদু স্বরে বলেন, তুই কি মাথা মোটা মায়রা? স্বামী তোর, আর তুই বলছিস মিথিলাকে জামাইয়ের শরবত দিয়ে আসতে? তোর শাশুড়ি আর ননাস শুনলে কি ভাববে? তাছাড়া জামাইয়ের সাথে একটু কথাবার্তা বলে সহজ হয়ে নে মা। ফাতেমা বেগম আবারও ওদের নাস্তা দেবার তাড়া দিয়ে চলে গেলেন। ট্রে হাতে স্তব্ধ ভঙ্গিতে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে মায়রা। নিজের চেনা পরিচিত রুমটায় যেতেও আজ ভীষণ অস্বস্তি আর ইতস্ত বোধ করছে মায়রা। নিজের সংশয় বিচলতা ভাব কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করে মায়রা নিজের ঘরের দিকে গেল। পর্দা সরিয়ে দিয়ে ঘরের ভেতর প্রবেশ করতেই উচাটন মন বুঝি টকবক করে ফুটে উঠল। শান্ত চোখের পাতা মেলে দেখল মানুষটা শুয়ে আছে, কপালে হাত ঠেকিয়ে শটান হয়ে শুয়ে রয়েছে। ঘুমিয়ে গিয়েছে কিনা ঠিক বুঝতে পারছে না সে। চুপচাপ পা টিপে টিপে সেন্টার টেবিলের দিকে এগিয়ে গেল। প্রবল অশান্ত উত্তেজনায় শাড়ির কুচির সাথে পা আটকে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল সে। নিঃশব্দে ট্রেটা রেখে 2 মিনিট দাঁড়ালো বিছানার এক পাশেই। ডাকবে কি না সেই চিন্তাতেই ডুবলো মনে হয়। অবশেষে গলা কেশে সুরেলা মিহি কণ্ঠে বলে উঠল, শুনছেন? ওপাশ থেকে তার কথার কোনো সাড়া শব্দ পেল না মায়রা। অজানা এক কারণে সে ভেতর থেকে ভীত হয়ে আসছে। সামনের মানুষটাকে কি সে ভয় পাচ্ছে? সাহস জুগিয়ে আবারও সে ডাকলো, শুনছেন? আপনার জন্য শরবত এনেছিলাম। ইহাম তৎক্ষণাৎই কপাল থেকে হাতটা সরিয়ে উঠে বসলো। আকস্মাৎই এমন উঠে পড়ার ভঙ্গিমায় ভীষণ হকচকিয়ে গিয়েছে মায়রা। ঘুমন্ত একটা মানুষ আচম্বিত এইভাবে উঠে পড়েছে ভেবেই ভয়ে মায়রার হৃদয় কেঁপে উঠল। বিহ্বল চোখে মুখে তাকিয়ে আছে সে। ইহাম যেন শান্ত শীতল ভাবে বসলো বিছানায় পা ঝুলিয়ে। ধারালো দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, যেটা পারো না, ক্যারি করা সম্ভব নয়, সেটা করতে যাও কেন? যেটা কমফোর্টেবল নয় সেটা আর পরবে না। বিহ্বল হওয়া মায়রাকে চিন্তিতের পথে ধাবিত করলো।
চমকালো সে। লোকটা কিসের কথা বলছে তাকে? নীরব থেকে সূক্ষ্ম মস্তিষ্কেও ঘাটতেই আশ্চর্যান্বিত হলো তার চিত্ত। লোকটা কি তাকে শাড়ির কথা বলল? চোখ বুজা অবস্থাতেই কি করে টের পেল সে? নাকি একজন দক্ষ চতুর সৈনিক হিসাবে শ্রবণ ইন্দ্রিয় দিয়েই ঘটনাটা আন্দাজ করে নিয়েছে? কি সাংঘাতিক ব্যাপার! এত ধূর্ত সচল মস্তিষ্ক ওনার! বিমড় চিত্তে মায়েরা আধুত হলো যেন। মাথা নুয়ে নিজের সংখ্যা ভুলে প্রশ্ন করেই ফেলল, শাড়ি পরাতে কি সমস্যা? মাঝে মাঝে শাড়ি পরতে সব মেয়েরই পছন্দ করে। মুখে মুখে কথা বলাটা বুঝি একটুও পছন্দ হলো না ইয়ামের। চোখ মুখ মুহূর্তেই সুচালো হয়ে উঠল তার। রুক্ষ মেজাজটা নিয়েই রকচটা মানুষটা কঠিন পাষাণের মতো করে বলে উঠল, শাড়ি পরা আমি পছন্দ করি না, কারণ কলেজে শাড়ি পরা একটা মেয়েকে দেখে আমি পছন্দ করেছিলাম। আমার সামনে আর শাড়ি পরে আসবে না। অপরাহ্নের কমলা আভা কাটিয়ে অল্প সময়ের মাঝেই আধার কালো কিরণ ছুঁয়ে ছুঁয়ে যাবে মেদিনীকে। মায়েরাদের বাসা থেকে ইহামের বাসার দূরত্ব কেবলই ঘন্টা দেড়েকের। তারা সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফাতেমা বেগম আর মাহিন সাহেব অনেক জোরাজুরি করার পরেও তারা অন্যদিন থাকার প্রয়াস নিজের বাসায় যেতে আবেদন জানিয়েছে। তুহিন এক মনে বিছানার হেডে মাথা হেলান দিয়ে আধ শোয়া হয়ে আছে। ল্যাপটপের স্ক্রিনে এক নজরে তাকিয়ে আছে সে গভীর মনোযোগে। ঘরে ঢুকে শিপু তুহিনকে দেখে মুখ ভ্যাংচালো। নিঃশব্দে এগিয়ে গেল তুহিনের রুমের ভেতর। তার উপস্থিতি টের পেল না বলে মেয়েটা বুঝি নাকও ফুলিয়ে দিয়েছে। সহ্য করতে না পেরে গলা খাকর দিয়ে উঠল সে। আচমকা ঘরের শব্দ পেয়ে কপাল কুঁচকে আনলো তুহিন। ল্যাপটপের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে ঘরের ভেতর নজর দিল। শিপুকে কেমন যেন রাগান্বিত অবস্থায় গাল ফুলিয়ে থাকতে দেখে হাসি পেল তার। ওই ফোলা গাল আর নাকের ছিদ্র দেখে ফিক করে হেসে উঠল তুহিন। হাসি মুখেই বলল, এই নাক ফুলি আমার রুমে কি? নক করে এলে না কেন? এখন যদি আমি চিৎকার করি? ভীষণভাবে কাটার মতো করে শিপুর গায়ে ফুটল কথাটা। চিকন চিকন ভুরুর মাঝ দয়ে ভাঁজ পড়ল তার। চোখ দুটিও সরু হয়ে উঠেছে। নাক ফুলিয়ে বলল, আপনার মতো বাদরের রুমে তো আর এমনি এমনি আসিনি আমি। তুহিন চমৎকার ভাবে মুচকি হাসল। ফর্সা গালে ক্লিন শেভ করা মুখটায় ভালো করে তাকালো শিফু। ঠিক একেবারে ড্রামার নায়কদের মতো করে লাগছে। কোরিয়ান ড্রামার ভক্ত সে। তুহিনকে দেখে তার ভেতরটা কেমন জানি করে উঠল। আর অবুঝ কোমল মন বুঝি নব্য হাওয়ায় দুলে উঠল। তবুও ওই হাসিটা সহ্য হলো না তার। সে দাঁত কটমট করতে করতে তুহিনের কাছে গেল। বার কয়েক ফোঁস করে দম নিল সে। তা দেখেই ঠোঁট কামড়ে তুহিন বলে উঠল, সাপের মতো ফনা তুলছ কেন? কামড়ে দেবে নাকি আমায়? তুহিন আবারও চমক প্রদত্ত ভাবে হাসল। শিফুর ভেতরে ভেতরে রাগ হচ্ছে। কিছু জবাব না দিয়ে সে তুহিনের হেলান দেওয়া বালিশটা পিঠ থেকে টেনে কেড়ে নিল। দাঁত কেটে সেটা আবারও ছুঁড়ে দিয়ে এলো তুহিনের কোলের ওপর। এতটাই জোরে ফিক দিল যে তুহিনের কোল থেকে ল্যাপটপটা উল্টে পড়ল বিছানায়। হা হয়ে তুহিন শিপুর দিকে তাকাতে মেয়েটা তার পিঠে ধাক্কা মারল। সেই সঙ্গে বালিশের নিচে থাকা ব্লুটুথটা নিয়ে আবারও হনহন করে বের হয়ে গেল। পেছন থেকে শিপু অস্পষ্টভাবেই শুনল তুহিনের গলা, আমি কিন্তু তোমার রাগের ফিদা হয়ে যাচ্ছি কালনাগিনী। জোরপূর্বক সবার কাছে বিদায় নিয়ে ইহামের বাড়ির সবাই বের হয়েছে। ইহাম তাদেরকে এগিয়ে দিতে গেল। গাড়িতে ওঠার আগেই ইসহাক চৌধুরী ছেলেকে বললেন, নিজের রুক্ষ মেজাজটা একটু দমনের চেষ্টা করো বাবা। এতটাও কঠিন হইও না যাতে করে ওই মেয়েটাও তোমার রুক্ষতায় শুকিয়ে পড়ে। দাঁত চেপে ইহাম নীরবে সয়ে নিল যেন। বাবাকে ভীষণ শ্রদ্ধা করে সে। ওনার মুখের ওপর সে কখনোই উচ্চ গলায় কথা বলে না। ইসহাক চৌধুরী ছেলের বাহুতে চাপ্পড় দিতে দিতে গাড়িতে উঠে বসলেন। শায়লা বেগম ছেলের দিকে তাকালেন। তিনি বেশ জানেন ওনার ছেলের রুক্ষ স্বভাব আর কাঠিন্যতা।
ছোট থেকে ইহাম একটু সবার থেকে আলাদা। ওর মাঝে আবেগ, অনুভূতি, নরম ভাবের চেয়ে গম্ভীর স্বভাবটা বেশি প্রাধান্যের। খুব কম বয়স থেকেই ওনার বাস্তবিক এই ছেলে সবার থেকে একটু দূরে একা নীরবে থাকতেই পছন্দ করে। সবার সাথে হাসি মজা আড্ডা দিতে খুব একটা দেখা যায় না তাকে। একরোখা রুক্ষ মেজাজের ইহামকে সবাই কঠিন পাষাণ মানব ভাবলেও তিনি জানেন ওনার ছেলের নরম মনের কথা। তিনি এগিয়ে গিয়ে ছেলের হাতটা ধরলেন আলতো করে, নরম কোমল গলায় বললেন, তোকে কিন্তু বিয়েতে আমরা খুব বেশি জোর করিনি বাবা, তোর ঘাড়েও চাপিয়ে দেইনি, শুধু একটু জোর গলায় চেয়েছিলাম ওই সুন্দরী লক্ষ্মী মেয়েটাকে কাবিন করে ঘরের বউ করে নিতে। মায়েরা কিন্তু খুব ভালো একটা মেয়ে, তুই এখনই বিয়ে করতে চাসনি বলে ওই নরম মিষ্টি মেয়েটাকে কষ্ট দিস না বাবা, ওর সাথে একটু সহজ নরম গলায় কথা বলার চেষ্টা করিস বাবা। ইহাম তবুও কোনো জবাব দিল না, একদম নীরব কঠিন মানবের মতোই ঠাই দাঁড়িয়ে রইল। ওদের সবাইকে বিদায় দিয়ে এসে সে একা একাই হেঁটে গেল একটা চায়ের দোকানে। 1 কাপ লিকার চা নিয়ে খুব দক্ষ হাতে সিগারেটে আগুন ধরালো। মায়েরা নিজের রুমে বসে নিঃশব্দে চোখের পানি ঝরাচ্ছে বাদল ধারার মতো। মিথিলা উচ্ছ্বাস নিয়ে ঘরে এসে তাকে কাঁদতে দেখে কপাল কুঁচকে নিল সন্তর্পণে। সরু আঁখি পল্লবে এগিয়ে গেল মায়রার কাছে, কাঁধে হাত রেখে সংশয় নিয়ে জিজ্ঞাসা করল, কি রে মায়রা, কি হয়েছে তোর? মায়রা নয়ন ভর্তি শুভ্র দানা পানি নিয়ে তাকালো মিথিলার দিকে। আচমকা সে জড়িয়ে ধরল তাকে, ফুপিয়ে নীরব কণ্ঠে মিনমিন করে বলল, আমার সাথে কেন এমনটা হলো আপু? মায়রার এহেন কথায় আরো কুঞ্চন হলো মিথিলার ললাট ভ্রুদয়। তার মস্তিষ্ক ঠিক ধরতে পারছে না মায়রার কথার সূক্ষ্ম মানেটা। আজ তাদের প্রথম দেখা হলো, সামনাসামনি কথাও হয়েছে বোধহয়, তবে মেয়েটা এইভাবে কাঁদছে কেন? কি হলো তার? শঙ্কিত কণ্ঠে মিথিলা শুধালো, কি হয়েছে রে মায়রা, বলতো আমায়, কাঁদছিস কেন সেটা বল। মায়রাকে টেনে নিজের সামনে এনে দাঁড় করালো মিথিলা। মেয়েটার চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, নাকের ডগা টুকটুকে লাল হয়ে আছে, তার চোখের বর্ণ রক্তিম আভায় ছড়িয়ে গিয়েছে। মিথিলা তার মুখে আলতো করে হাত বুলিয়ে দিল, কণ্ঠে কোমলতা ঢেলে জিজ্ঞাসা করলো, মায়রা বোন আমার, বল কি হয়েছে? ওই বদ ক্যাপ্টেনটা কি তোকে কিছু বলেছে? মায়রার ভেতরটা ফোপাচ্ছে, তীব্র ঝড় তার ভেতরটাকে তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। অশান্ত ঝড়ো হাওয়া তাকে সুপ্রতিভ করে দিচ্ছে ক্রমাগত। বুকের উপর প্রচণ্ড ওজন অনুভব করছে সে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি বুঝি তার গলাটা চেপে ধরে রেখেছে। শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে তার। নাক টেনে একটু সময় নিয়ে বিড়বিড় করে জানালো, আপু, উনি অন্য কাউকে পছন্দ করে, তাই হয়তো আমার থেকে এতটা দূরত্ব বজায় রাখে সে। মিথিলা মেয়েটা শান্ত হলেও ভীষণ রাগী। মায়রার মুখে এমন কথা শুনে দপ করে বুঝি তার আগুন জ্বলে উঠল। ক্ষোভ মেশানো কণ্ঠে বলল, আমায় সবটা খুলে বলতো, ওই রোবটটা কি তোকে বলেছে এই কথা? হ্যাঁ আপু, আমাকে বলেছে আমি যেন শাড়ি না পরি, আর কলেজে নাকি উনি কোন শাড়ি পরা একটা মেয়েকে পছন্দ করেছিলেন। মিথিলা রাগে কটমট করে উঠল, সরু সরু ক্ষোভান্বিত নয়ন নিয়ে বিড়বিড় করে বলল, ও তাহলে এই কথা, তবে দেখ। ইহামের গা থেকে সিগারেটের উদ্ভট গন্ধ ভরে গিয়েছে। মাথার যন্ত্রণায় কয়টায় ধোঁয়া ফুকেছে সে তা জানে না। রাত 9টা বাজতে চলল, এবার বাসার ভেতরে যাওয়া দরকার। তার শ্বশুর মাহিন সাহেব ইতিমধ্যে 3বার কল করে নিয়েছেন। অন্যমনস্ক হয়ে পা বাড়ালো সে বাসার উদ্দেশ্যে। চাকরিতে জয়েন হয়েছে 1 বছরও হয়নি, তার মাঝেই বিয়ে করতে চায়নি সে। কিছুদিন পর মেজর পদে পদোন্নতি হবার সম্ভাবনাও রয়েছে প্রবল। এই মুহূর্তে কোনোভাবেই বিয়ে করতে চায়নি সে। তার উপর যখন শুনেছে মেয়ে এখনো ইন্টার দেয়নি, তখন বুঝি তার রাগ জেদ আরো চওড়া হয়ে চেপে বসেছে পাষাণ হৃদয়টায়। একজন আর্মির স্পেশাল সোর্স সেক্টরের ক্যাপ্টেন হয়ে সে কি করে
18 বছরের নিচে একটা মেয়েকে বিয়ে করে। অথরিটি বা তার কলিগরা শুনলে তাকে নিয়ে কি চিন্তা আনবে নিজেদের মনে? তার বাবা মার কথা রক্ষার্থে শুধু বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে সে, নয়তো এক্ষুনি বিয়ের বেড়াজালে নিজেকে কখনোই জড়াতো না সে। মায়রাকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতেই সে বাসায় ঢুকলো। ফাতেমা বেগম ইহামকে দেখেই বললেন, ইহাম বাবা, কখন এলেন তুমি? কিছু কি লাগবে বাবা? ইহাম সৌজন্যমূলক মৃদু হাসল। ওই রুক্ষ নিস্তেজ হাসির মাঝে যেন স্পষ্ট প্রাণ নেই ভাবটা ভেসে ভেসে আসে। শান্ত গলায় জানালো ইহাম, সবাই এলাম আম্মু, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তাড়াতাড়ি এসো বাবা, আমি ডিনার দেই। সঙ্গে সঙ্গেই ইহাম জবাব দিল, না আম্মু, আমি এক্ষুনি ডিনার করব না। লাঞ্চে যা খেয়েছি ডিনার না করলেও চলবে অনায়াসে। ফাতেমা বেগম মুচকি হাসলেন। ছেলেটা একটু কম কথাবার্তা বললেও ভীষণ ভদ্র আর মার্জিত। নিশ্চয় ওনার মেয়ে এই ছেলের সঙ্গে সুখে আরামেই থাকবে। সোহাগ গলায় বললেন তিনি, কি বলো বাবা, তোমার জন্য হাঁসের গোশত রান্না করেছি। বিয়ান বলল তুমি নাকি হাঁস পছন্দ করো। একটু বুঝি লজ্জা পেল ইহাম, মাথা নুইয়ে নিল সে। মৃদু আওয়াজে বলল, আমি যাই তাহলে আম্মু। আচ্ছা বাবা যাও, মায়েরা মনে হয় ওর রুমেই আছে। ইহাম নিরুত্তর নিষ্প্রভ হয়ে সেই জায়গা ত্যাগ করলো। হন্তদন্ত হয়ে গম্ভীর মুখের আদলে সে রুমে এলো। ভেতরে এসে আকস্মাতই চোখের সামনে এমন লাস্যময় রূপ আগুনের উত্তাপে বুঝি থমকে গেল সে। গাম্ভীর্য আদল কর্পূরের মতো মেলালো কোথায় যেন। আপন মতে পা গুলি আটকে গেল যেন অদেখা শিকলের বন্ধনে। বিস্মিত বিমূঢ় চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য যেন মাদকতায় মিশে গেল নিমিষেই। আচমকা ঘরের ভেতরে ঢুকে এমন একটা বিভোর দৃশ্য আশা করেনি ইহাম। এক মুহূর্তের মাদকতা মিলিয়ে গিয়ে হিংস্র ক্ষোভটা কেমন যেন বিগলিত হলো তার। রকচটা রুক্ষ মেজাজটা সজীব হয়ে বুঝি প্রাণ ফিরে গেল। অবিলম্বে তার লাল চোখ দুটি আগ্নেয়গিরির মতো টকবক করে উঠল। সেই লাভা থেকে নির্গত হওয়া তপ্ত দৃষ্টি ছড়ল ঘরের ভেতরে থাকা অতি মাধুরী মেয়েটার দিকে। মায়েরা খুব সুন্দর করে শাড়ি পরেছে। হাফ হাতা ব্লাউজের ভেতর গলিয়ে ধবধবে ফর্সা নরম হাতগুলি সমুদ্রের বালুকার মতো চিকচিক করছে। লম্বা কোমর অবধি চুলগুলি উন্মুক্ত বাঁধন ছাড়া হয়ে ফ্যানের বাতাসে দিক বিদিক উড়ে চলেছে। আর মেয়েটা আবলীলভাবে শাড়ির কুচি ঠিক করে চলেছে এক মনে। শুধুমাত্র সে নয়, যে কোনো পুরুষের চোখের সামনে এমন মোহনীয় দৃশ্যপটে থমকে যাবে। আবেগ অনুভূতিতে মাদকতা মিশিয়ে অচিরেই উচ্ছ্বাস জানাবে। ওই কামনীয় রূপে মাতোয়ারা হলেও এই মুহূর্তে ভীষণ বাজে মেজাজে আছে সে। ক্রোধে হিস হিস করছে তার বিগড়ে যাওয়া মেজাজটা। চোয়াল শক্ত হয়ে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে সে। ওই অগ্নি স্ফুলিঙ্গের দৃষ্টি দিয়ে আবার চোখ বুলিয়ে নিল মায়রার অষ্টাদশীর কোমল ললিতের সঙ্গে। তীব্র আক্রোশ নিয়ে শব্দ তুলে ইহাম ধড়াম করে দরজাটা আটকে দিল। সেই আওয়াজে মায়রা চকিত তাকালো সামনে। ইহামের ওই অদ্ভুত লাল চোখের দৃষ্টিতে মায়রার ভুরু আপনা আপনি কুঞ্চন হয়ে উঠল। তার চিন্তিত মস্তিষ্ক ঠাওর করার অভিপ্রায়ে বিমূঢ় হলো। দেখতে দেখতেই ইহাম একদম তার কাছে চলে এসেছে। আচমকায় তার বাহু খামছে একেবারে নিজের খুব কাছে মিশিয়ে নিয়েছে অচিরেই। নরম বাহুতে মায়রা খুব বেশি নখের চাপ অনুভব করল। ব্যথায় হালকা সজ্জিত মুখটা কুঁচকে এলো তার। সেই দিকে বিন্দু পরিমাণও ভ্রুক্ষেপ না দেখিয়ে ইহাম দাঁতে দাঁত চেপে মৃদু আওয়াজে প্রশ্ন করল, এই মেয়ে, তোমাকে না বলেছিলাম আমার সামনে শাড়ি পরে আসবে না? বারণ করার পরেও কেন এই একই কাজ করতে গেলে? মায়রার যন্ত্রণায় চোখ মুখ এক করে রেখেছে। এতক্ষণ গম্ভীর দৃষ্টি দিলেও ইহাম বেশ দৃঢ় নজরে তাকালো ওই শুভ্র চারু ললিত মুখশ্রীর দিকে। ওই বুজে থাকা ঘন কালো চোখের পাপড়ির রং যেন আমাবস্যার নিকষ কালো আধার। হালকা প্রসাধনীর প্রলেপ লাগানো তিরতির করে কাপা ঠোঁটগুলো বড্ড স্ফীত মোহিত।
আতঙ্ক মেশানো ভয়ার্ত আননখানা, বিস্তর মূঢ়কর মনোহর। এই লাস্যময় রূপ মাধুরতা ইহামের মস্তিষ্কের নিউরনে নাড়িয়ে তুলেছে। কড়া প্রবণতায় তার মাথা মূঢ় বিহ্বল হয়ে উঠেছে। ক্ষিপ্রে চোখ বন্ধ করে নিল সে। সেইভাবে দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে অনবরত। তবুও মায়রার বাহু থেকে এক চুল ঢিল করল না শক্ত হিংস্র থাবাটা। অশান্ত অথচ স্থির থেকে দম ভরে ভরে নিঃশ্বাস ছাড়ছে। মায়রা তাকালো ইহামের দিকে। এই মুহূর্তে তার বুকের ভেতর উথাল পাথাল ঝড় বইছে লোকটার কাছাকাছি থাকায়। লঘু অস্থিরতায় সে চঞ্চল হয়ে উঠলেও এক অবিদিত ক্ষোভের তাড়নায় দমাতে পারছে না সে। পিনপিন করতে থাকা ক্ষোভটা তার চোখের সূচের মতো ধারালো হয়ে উঠল। মনে পড়ল মিথিলা আপুর সেই কথাগুলি। ওই বদ ক্যাপ্টেনটার কথা তুই একদম শুনবি না মায়রা। ওই লোকটা যা বলবে তুই তার উল্টো করবি। ডানে বললে বামে চলবি, দাঁড়াতে বললে শুয়ে পড়বি, যা অপছন্দ করবে সেটাই বেশি বেশি করবি। তবুও লোকটার কথা শুনবি না। কি ভেবেছে লোকটা তোকে? তুই কি হাতের মোয়া? চাইলেই পেয়ে যাবে? শুরুতেই এমন লোককে যদি কিছু না বলিস তাহলে মাথায় চড়ে বসবে ওটা। তোর ওপর সবসময় কর্তৃত্ব ফলাবে। ন্যূনতম দাম না দিয়ে দাসীর মতো করে ঘাটাবে দেখিস। তার চেয়ে নিজের জায়গাটা নিজে করে নে। কিছুদিন পর দেখবি এমনি সোজা হয়ে গিয়েছে। এরপর তোকে ছাড়া দেখবি কিছুই বুঝবে না। কিছুদিন পাত্তা না দিলে পুরুষ মানুষ এমনি সোজা হয়ে যাবে। নয়তো তোর ওপরই চড়ে বসবে ওই রসকসহীন মানুষটা। পরে কপাল চাপড়েও কুল পাবি না। মায়রার ভেতরে এক গাঢ় দৈব শক্তির অনুভব করছে সে প্রবলভাবে। দৃঢ় মনটা আরো মজবুত আস্তরণে তৈরি করে নিল। আকস্মিক ক্রোধটা দপ করে জ্বলে প্রকাণ্ড হলো তা। বিদ্বেষ নিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে নিজের বাহু থেকে ইহামের হাতটা ছাড়িয়ে নিল সে। তরিত ইহাম চট করে তাকালো মায়রার মুখের দিকে। হঠাৎ মেয়েটার রাগান্বিত মুখশ্রী দেখে সরু করলো নিজের আঁখি পল্লব। খেয়াল করে দেখলো মেয়েটা হিস হিস করছে। ছেলেটা বোধহয় আশা করেনি মায়রার এমন কাজের, তাই হয়তো সহজে আলগা হয়ে এসেছে কঠোরভাবে ধরে রাখা হাতের বাঁধনটা। একদম আমার সাথে এইভাবে কথা বলবেন না। এই দুনিয়ায় কি কোনো মেয়ে শাড়ি পরে না? সবাই কি আপনি গিয়ে শাড়ি পরতে নিষেধ বা বারণ করবেন নাকি? আমার যখন ইচ্ছা আমি তখন শাড়ি পরবো। দরকার পড়লে এখন থেকে শুধু শাড়িই পরবো। মায়েরা যতটা সুন্দরী নরম স্বভাবের তার চেয়েও দেখি বেশি অভদ্র আর বেয়াদব। বড়দের মুখে মুখে কথা বলা, তর্ক করা একদম টলারেট করে না ইহাম। তার উপর তার সাথেই নিজের বিয়ে করা বউ। এই বেয়াদবি একদমই সে নিতে পারল না। তার দৃঢ় ব্যক্তিত্বে এটা মনে হয় কড়াভাবে আঘাত করতে সক্ষম হলো। মায়েরা গলগল করে বুঝি ক্রোধের উষ্ণ রক্ত বইতে লাগলো ধারাপাতের ন্যায়। চোয়াল আরো দৃঢ় হয়ে উঠল তার। রক্তচক্ষুগুলি ভীষণ ভয়ঙ্কর ভাবে ফুটে উঠল। অবাঞ্ছিত ভাবে ইহাম একদম চোখের পলকে মায়রার সন্নিকটে চলে এলো। বিস্তর আক্রোশ প্রতিহিংসায় সে মায়রার কোমল মোলায়েম গাল চেপে ধরল কঠোরভাবে। দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, মেয়ে, একদম মুখে মুখে তর্ক করবে না আমার। এটা কোনোভাবেই টলারেট করব না আমি। বেয়াদব মানুষকে একদমই পছন্দ করি না। আর তুমি প্রথম দিনেই প্রমাণ করে দিয়েছো তুমি একটা বেয়াদব। মায়রার দুই গাল বুঝি ভেঙে আসছে। ওই কঠিন পাথর শক্ত হাতের চাপ যেন তার তুলতুলে গাল নিতে পারছে না। ব্যথায় গাল চূর্ণ হলেও বিদ্বেষের ছোঁয়ায় শক্ত দৃঢ় হয়ে উঠল তার হৃদয়। ক্ষোভ নিয়ে ফিসফিস করে জানতে চাইল ইহামের কাছে, আর্মির একজন ক্যাপ্টেন হয়ে কি বইয়ের উপরে এইভাবে নির্যাতন করবেন বলে ঠিক করেছেন আপনি? জানেন তো কারা বইয়ের গায়ে হাত তোলে? নিজেকে কি সেটাই প্রমাণ করতে চাইছেন আপনি? তার চতুর মস্তিষ্ক মায়রার কথার ইঙ্গিতটা ধরতে এক সেকেন্ডও ব্যয় করল না। রাগে দাঁত কপাটি আরো দৃঢ় হয়ে আসতেই সেই সঙ্গে মায়রার গালে চেপে ধরা হাতটাও
তীব্র প্রখর হয়ে এলো অনিমেষ। কিছু বলতে চেয়েও পারল না সে। মায়রার মুখের কুচকানো ভাবে যেন স্পষ্ট হলো যন্ত্রণায় কায়া। সঙ্গে সঙ্গে সে ছেড়ে দিল মায়রার কপল। ফর্সা গালে রক্তিম হয়ে ভেসে উঠল আঙ্গুলের লাল লাল ছাপ। বেসামাল ক্রোধে হিসিস করছে ইহাম। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে ফেলতে মৃদু ক্ষোভ ভম্বিত গলায় বলল, কোনো বেয়াদব আমার বউ হতে পারে না। তোমার মতো অভদ্র একটা মেয়েকে বউ বলে মানতে পারছি না। মায়রার কোমল হৃদয় খুব ব্যথিত হলো ওই কঠিন কথার আঘাতে। নরম মনে সেই আঘাত ফলার মতো বিঁধল। উচ্ছৃঙ্খল পীড়াগুলি তার শ্বাস রোধ করে দিতে চাইলেও খুব চেষ্টায় ঢোক গিলে তা হজম করার প্রয়াস করল সে। বড্ড বেশি যন্ত্রণা তার চোখের পানির আকারে বের হতে চাইলেও সে লুকাতে ব্যস্ত হলো। নিজের ওপর জোর খাটিয়ে কম্পিত কণ্ঠে ইহামের কথার জবাব দিল সে, আমাকে বউ বলে মানার আগে আমি আপনাকে নিজের স্বামী বলে মেনে নিতে পারছি না। আর যাই হোক, কোনো দুশ্চরিত্র কাপুরুষকে স্বামী বলে মানা যায় না। নিভৃত বিভজন রজনীর কালো আধার চারিদিকে। রাত মনে হয় 10টার উপরে বাজে। মায়রাদের বাসাটা আবাসিক এলাকায় হওয়ায় নির্জনতা বিরাজ করে। খুব বেশি কোলাহল না থাকে, পরিবেশটা শান্ত সতেজ লাগে সর্বদা। এই যেমন রাত 11টাও বাজেনি, এখনই চারপাশে কেমন যেন শুনশান নিরিবিলি। ফাতেমা বেগম আর মায়রা মিলে ইহামকে রাতের খাবার পরিবেশন করছে। টেবিলের ওপর দুপুরের মতো এলাহি আয়োজন দেখে ইহাম আবারও চোখ ফেরায় মায়রার দিকে। সূক্ষ্ম দৃষ্টিতে হয়তো অনেক কিছুই বুঝে নেয় সে। তার ক্ষোভান্বিত দৃষ্টি মনে হয় সুচালোভাবে মায়রাকে পর্যবেক্ষণ করে নিয়েছে দৃঢ়তার সহিত। সেই যে ওই শরীর জ্বলানো ভয়ঙ্কর কথাগুলো সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়েছিল, এরপর থেকে একবারও তার সামনে সে আসেনি। এখনো দেখো, শাড়ি পরেই হাঁটতে চলতে পারছে না, অথচ তার সামনে জেদ দেখিয়ে কেমন শাড়ি পরে রয়েছে। তাকে জ্বালাতে কিংবা রাগাতে চাইছে নাকি? একবারও তার চোখের দিকে তাকায়নি ও পর্যন্ত। তার সাথে কেমন যেন সস্তা ইগো আর তেজ দেখাচ্ছে অভদ্র মেয়েটা। সে কি জানে এই তেজ ঝাড়তে ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরীর এতটাও সময় লাগবে না? আর না এই সস্তা তেজের কোনো দাম আছে তার কাছে। অগ্নি দৃষ্টিতে মায়রার দিকে তাকাতেই চোখে চোখ পড়ল দুজনারই। মায়রা ওই আগুন মেশানো দৃষ্টিতে ঘাবড়ে গেলেও নিজেকে সঙ্গোপনে ধাতস্থ করে নিল অনিমেষ। কি ভেবেছে ওই লোকটা চোখের উত্তাপে তাকে দমিয়ে রাখতে পারবে? সামান্য শাড়ি পরতে বারণ করেছিল সে, সেই বারণ অমান্য করে শাড়ি পরেছে বলে কি প্রথম সাক্ষাতেই তার সামনে এমন কুরুচির আচরণ করবে নাকি? যেখানে এত বছর বয়সে তার বাবা তাকে একবারও গায়ে হাত তোলেনি, সেখানে চিনা নেই জানা নেই স্বামী নামক একটা অপরিচিত মানুষের এমন অনৈসর্গিক কাজ কি করে মেনে নেবে সে? ওই লোকটার উদ্ধত্তপূর্ণ স্বভাব কিছুতেই সে মেনে নিতে পারে না। মিথিলা তখন একা একা রুমে খানিকটা উচ্চ স্বরেই কথা বলছিল। তুমি কি ভেবেছ তোমার সব কথাই আমি মেনে নিব? তুমি যা বলবে তাই হবে নাকি? তুমি যদি ভেবে থাকো আমাকে তুমি নিয়ন্ত্রণ করে চলবে, তাহলে কিন্তু ভুল। এমন চলতে থাকলে আমি তোমার সাথে সম্পর্কটাই রাখতে পারবো না। মায়রা মলিন মুখে মিথিলার কাছেই আসছিল। এই মুহূর্তে এমন কথায় একটু থামলো সে। ফোনের অপার পাশ থেকে কি বলল তা শোনা হলো না, তবে মিথিলা আবারও বলে উঠল, আমি কোথায় রেগে যাচ্ছি? আমি শান্তভাবেই কথা বলছি। রিলেশনশিপে যদি তুমি এভাবে থাকতে চাও, তবে আমি বলবো আমার পক্ষে আগানো সম্ভব নয়। আমি স্বাধীন চেতা একটা মানুষ, আমাকে কিন্তু তুমি তোমার বারণে আটকে রাখতে পারবে না। খুব মনোযোগ দিয়ে মায়রা সবটা শুনেছে। কপালে ভাঁজ ফেলে সে বিষয়টা আঁচ করার চেষ্টা করেছে। মিথিলা একটু থামলো। অপর পাশ থেকে বুঝি মিথিলার আপুর বয়ফ্রেন্ড কিছু বলেছে। পরেক্ষণে মিথিলা কেমন যেন শান্ত হয়ে গেল। তেজহীন গলায় নিচুভাবেই বলল, মনে থাকবে তো? আর কখনো এমন করবে না তো? প্রমিস করো আর কিছুতে বারণ করবে না আমায়, নয়তো আমি। মিথিলা আপু কথা সম্পূর্ণ না করে চুপ হলো। মায়েরা বিষয়টা সুন্দর করে নিজ দায়িত্বে বুঝে নিল। মিথিলা আপু আবারও বলল,
ইটস ওকে জান, আই লাভ ইউ টু। মিথিলা আপু মনে হয় ফিস করে আবারও কিছু বলল। তারপর কলটা কেটে পেছনে ফিরতেই মায়রাকে দেখে কপাল কুঁচকে নিল। শঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি মায়রা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? মায়রা থতমত খেল, চুপচাপ এগিয়ে গেল রুমের ভেতর। শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপু, তুমি একটু রাগারাগি করতেই ছেড়ে যাবে বললেই ভাইয়া কি কাবু হয়ে যায়? মিথিলা মুচকি হাসলো, ফোনটা বিছানার উপর রেখে মায়রার দিকে তাকালো। হেসে হেসে জবাব দিল, হ্যাঁ, রিফাত আমায় খুব ভালোবাসে। আমি একটু রাগারাগি করলেই সে পাগল হয়ে যায়। কি করে আমাকে মানিয়ে নিবে সেটাই ভাবে। আর যদি একটু বলি ব্রেকআপ করে নিব বা চলে আসব, তাহলে আর কোনো কথাই চলে না। আমার সব কথা তখন চোখ বন্ধ করে মেনে নেয় সে। আসলে পুরুষ মানুষ এমনই, একটু ভয় দেখালেই কাবু হয়ে যায়। নির্বোধ মায়রা মিথিলার এই সহজ কথাটা নিজ মনের মশলায় কষিয়ে নিল। নিজের উত্তাপে তা রন্ধন করবে বলে গভীর ভাবনায় মগ্ন হলো। রাত তখন 11:36। ড্রয়িং রুমে মিথিলা, তুহিন, মায়রা আর ইহাম বসে আছে। ফাতেমা বেগম আর মাহিন সাহেব চলে গিয়েছেন নিজেদের ঘরে। যাওয়ার আগে ভালোভাবে বলে গিয়েছেন মায়রাকে, ইহাম চা খেতে চাইলে যেন সে নিজে চা বানিয়ে দেয়। ইহাম ভাই, আপনি কোন ডিপার্টমেন্টের ক্যাপ্টেন? ইহাম যেন মেপে মেপে সাবলীলভাবেই জবাব দিল, স্পেশাল ফোর্স সেক্টরে। মায়েরা ছোট ছোট চোখে তাকিয়ে রয়েছে ইহামের গম্ভীর মুখের দিকে। কথা কম বলা ওই কঠিন পুরুষটি তার চোখে বড্ড সুদর্শন ও কাঙ্ক্ষিত সুপুরুষ, কিন্তু মেজাজ আর ব্যবহার ভাবতেই রাগে কটমট করে উঠল মায়রার ক্ষোভান্বিত চিত্ত। আচমকা ইহাম তার দিকে তাকাতেই ভীষণ লজ্জা পেল সে। তরাই চোখে নামিয়ে ইতস্ত বোধ করল সে। ইহাম শানিত নজরে মায়রাকে এক পলক দেখল। তুহিন উৎফুল্লের সাথে আবারও বলে উঠল, আচ্ছা ইহাম ভাই, এই সেক্টরের কাজ কেমন মূলত? আসলে ডিফেন্সে আমার না খুব আগ্রহ আছে। ইহাম শান্ত গম্ভীর গলায় জবাব দিল, এই সেক্টরটা একটু ডেঞ্জারাস। এই এলিট ইউনিট বেশ বিপজ্জনক। এখানে মৃত্যুকে পাশে ফেলে নামতে হয়। ভয়ের এক বিন্দু রেশ থাকলেও এখানে তুমি টিকতে পারবে না। শত্রু অনায়াসে তোমাকে ঘায়েল করে নিতে পারে। খুব রিস্কি অপারেশন থাকে এই ইউনিটে। স্পেশাল ফোর্সের প্রতিটি ক্যাপ্টেন মিশনের পরিকল্পনা, সমন্বয় ও পরিচালনায় থাকে। প্রতিটি সৈন্যের প্রশিক্ষণ, কৌশল নির্ধারণ, শত্রুর মোকাবেলা করার প্রস্তুতি এই ইউনিটের প্রধান কাজ। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমাদের সবসময় চ্যালেঞ্জিং কাজে নিযুক্ত থাকতে হয়। এখানে যদি সাহস, দৃঢ়তা, দক্ষতা থাকে, তবে শত্রুর মোকাবেলার মাঝে তুমি ভীষণ মজা পাবে। আপনার কাজের মাঝেই বোঝা যায় ইহাম ভাই, আপনি কতটা দক্ষ আর সাহসী। আপনার ব্যক্তিত্ব সত্যি অনেক প্রখর। মায়েরা খেয়াল করলো তুহিনের কথায় ইহাম শান্ত চোখের দৃষ্টি ফেলল। ঠোঁট মৃদু প্রসারিত করল সে, তবে সেটা কোনোভাবে মুচকির হাসির তালিকায় ফেলা গেল না। হয়তো সে গম্ভীরভাবে নজর দিয়েছে বলে দেখতে পেয়েছে, অন্যরা হয়তো সেটাও পারেনি। মিথিলা তুহিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই এসব জানতে চাইছিস কেন? তুহিন কটমট করে তাকালো তার দিকে, বিদ্রুপ করে বলল, বেয়াদব মেয়ে, আপনি করে বল, তোর থেকে 3 বছরের বড় আমি। মিথিলা মুখ ভ্যাংচালো, তুহিনকে তুচ্ছ করে বলল, আইসে 3 বছরের বড়, আয় তোকে এখন দাদা সাহেব ডাকি। হ্যাঁ হ্যাঁ, তাই ডাক, বংশের বড় ছেলে বলে কথা। তুই যে ঘুমিয়ে ঘুমিয়ে এখনো সর্দি লাগলে হিঙ্গুলস খাস, আঙ্গুল খাস, সেটা আমি কি সবাইকে বলবো? তুহিন রেগে আচমকা কুশনটা ঢিল মারল মিথিলার দিকে। মিথিলাও রেগে সবটা আবার তার দিকেই ফিরিয়ে দিল। মায়েরা শুধু বোকার মতো বসে থেকে দর্শকের ভূমিকায় লিপ্ত হলো। তুহিন আর মিথিলা তর্কতর্কি লাগার পূর্বেই ইহাম রুক্ষ গলায় বলে উঠল, গাইজ, ভীষণ ক্লান্ত লাগছে, রাতও হয়েছে, বাচ্চামি রেখে চুপচাপ নিজেদের রুমে যাও। মায়েরা ঘরে এসো। ওরা হাড্ডাহাড্ডি করে ক্লান্ত হয়ে নিজেরাই ঘরে চলে যাবে।
ইহাম হন হন করে ঘরে চলে গেল। মায়েরা শুধু স্তব্ধ নির্বাক বিমূঢ় চিত্তে তাকিয়ে আছে। এত কিছুর মাঝে তার মাথায় ঝংকার তুলে একটা কথাই বারংবার পুনরাবৃত্তি হচ্ছে। হৃদয়ের সকল রাগ জেদকে ধূলিসাৎ করে তার দোদুল্যমান কায়া কেমন যেন নিস্তেজ নির্জীব হয়ে আসছে সেই সাংঘাতিক কথার জোয়ারে। কানের মসৃণ পর্দায় পুনঃ পুনঃ অনুরণ তুলেছে ভয়াবহ শরীর শিউরানো সেই কথাখানা, মায়েরা ঘরে এসো। ধরণীর বুকে যামিনীর সময় 12টা ছুঁই ছুঁই। ভয়ে ভয়ে মায়েরা রুমের ভেতরে প্রবেশ করলো। ভেতরটা তীব্র দাবানলে ছারখার হচ্ছে। অদ্ভুত এক শঙ্কা তার হৃদয়ে নিমজ্জিত। ভেতরটা থরথর করে কাঁপছে তার। এই মুহূর্তে তার রাগ জেদ যেন অবিদিত কারণে লুপ্ত অপহত হয়েছে। পা টিপে টিপে নিজের পরিচিত আরামদায়ক কক্ষেও ভয় নিয়ে প্রবেশ করল সে। ইহাম তখন আগের বারের মতোই শটান হয়ে কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। মায়েরা ঢোক গিলে নিজের সমস্ত সংশয় সংখ্যা হজম করার অভিপ্রায় করল। তখনই হিমশীতল একটা কণ্ঠস্বর তার শরীর প্রবলভাবে কাটা দিয়ে উঠল। স্তব্ধ নিস্তব্ধ রুমে সেই স্বর শিউড়ানোর মতো বিঁধল তার ভীতু তনুতে। বুকের ভেতর আচমকা অদ্ভুত গতিতে শব্দ তুলে স্পন্দন শুরু হয়েছে। তোমার এই আসার সময় হলো মায়েরা? কখন আসতে বলেছিলাম রুমে? তার সে ঢোক গিলল মায়েরা। ললাটে কুঁচকে সে তাকিয়ে থাকে চোখ মুখ ঢেকে রাখা ইহামের দিকে। মানুষটার সচল মস্তিষ্ক বড্ড তীক্ষ্ণ আর ধূর্ত। একজন দক্ষ সৈনিকের বিড়াল কানও বুঝি তার নিঃশব্দে ফেলা পায়ের লঘু ধ্বনিটুকু কেউ ছাড় দিল না। তাই তো আগের মতোই না দেখেও কিভাবে যেন অনুমান করে নিল সবটা। ওই মানুষটার চতুরতা কিংবা তীক্ষ্ণতায় এক বিন্দু সংশয় থাকার কোনো অবকাশ নেই। ইহাম ধীরে সুস্থে উঠে বসল। হাতে থাকা জি-শক এর খাকি রঙের একটা আর্মি ঘড়িটায় সময় দেখে ধীর বিনয়ের স্বরে বলে উঠল, তুমি অলরেডি 13 মিনিট 54 সেকেন্ড লেট। হোয়াই মায়েরা? চুপচাপ মায়েরা দাঁড়িয়ে রইল। ওই গম্ভীর চোখের অগাধ দৃষ্টির দিকে এক পলক তাকিয়ে নিজেকে কেমন যেন খাপছাড়া রূপে আবিষ্কার করলো সে। দ্রুত দৃষ্টি সরিয়ে মাথা নত করে নিল। ইহাম শান্ত তবুও গম্ভীর করে বলল, কাম টু মি মায়েরা। ধক করে ঝাঁকুনি দিয়ে উঠল মায়রার কায়া। চকিত বিস্ময় নিয়ে তাকালো ইহামের দিকে। বুকের ভেতর লণ্ডভণ্ড করা এক অশান্ত নাম না জানা ঝড় তাকে বেসামাল করে তুলেছে। ইহাম তখনও তার দিকে শান্ত দৃষ্টিতেই তাকিয়ে আছে। রাশভারী গলায় আবারও বলে উঠল, এদিকে এসো। তেরছে গলাটা বুঝি মায়রার খা খা করছে। হতবিহ্বল রূপে বাকরুদ্ধ হয়েছে। নির্নিমেষ দৃষ্টিটা কঠোর হতে সরতেই চাইছে না। তড়িত বুঝি ইহাম হাতের পেছে একদম তার বাহু খামসে এনে নিজের কোলে বসিয়ে দিল। আকস্মাৎ কাণ্ডে একেবারে হকচকিয়ে গিয়েছে মায়েরা। থতমত মুখটা ভীষণ বিব্রতকর লাজুক লাগছে। সেসবের পায়তারা না করে ইহাম আবারও জিজ্ঞাসা করল, কথা অমান্য করা আমি বরদাস্ত করি না মায়েরা। অভদ্রতা মুঠেও আমার নিকট গ্রহণযোগ্য নয়। মায়েরার শক্তিতে কুলাচ্ছে না ওই গভীর চোখের শানিত দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে। তবুও তার চঞ্চল দৃষ্টি ঘুরপাক খাচ্ছে অতল প্রগাঢ় নয়নের জোড়ায়। সেই চোখের ভাষা বোঝার ব্যর্থ চেষ্টায় মেতেছে সে। লোকটা কি বোঝাতে চাইছে তাকে? মানুষটার হুকুম শুনতে বাধ্য সে? দাসী নাকি সে যে যা বলবে তাই অক্ষরে অক্ষরে পূরণ করতে হবে? মনে পড়ল তার মিথিলার কিছু কথা। মুহূর্তেই তার চোখগুলিও কেমন যেন বিদ্বেষে ভরে গেল। ফট করে উঠে সে ইহামের কোল থেকে উঠে গিয়ে শক্ত গলায় জানালো, আপনার সব কথা আমি শুনতে যাব কেন? আপনি কি আমাকে দাসী পেয়েছেন নাকি? যা হুকুম করবেন তাই শুনবো আমি। শান্ত শীতল চোখগুলি মুহূর্তে যেন হিংস্র হয়ে উঠল। লাল চোখগুলিতে ইহামকে কেমন যেন ভয়ঙ্কর দেখালো। চোয়াল শক্ত করে সে আবারও মায়রাকে কঠোরভাবে নিজের কোলে বসিয়ে কোমর চেপে ধরল।
অন্য হাতে কঠিনভাবে আঁকড়ে ধরল মায়রার নরম কোমল হাতের কবজি। ব্যথায় অস্বস্তিতে মেয়েটার চোখ মুখ এক করে নেতিয়ে নিয়েছে ঘন পাপড়ি অবিষ্ট আখিগুলি। হিংস্র ভয়ানক মুখায়াবে দাঁতে দাঁত কেটে ফিসফিস করে শুধালো ইহাম, তখন তো খুব সস্তা মার্কা ইগো দেখিয়ে বলেছিলে আমি দুশ্চরিত্র কাপুরুষ। এখন কি তেজ দেখিয়ে আমার কাছ থেকে সেটার প্রুফ চাইছো নাকি?